হলে যে স্লোগান দিবে তোমার নাম গুপ্ত হবে। গুপ্ত কোন প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না। এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। দুর্নীতি তোমাকে লাল কার্ড। দিল্লি নয়, পিন্ডি নয়। শহীদ জিয়ার বিএনপি এখন আর নাই। দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না। বাতাতে আসলে ছেড়েও দেওয়া হবে। নির্বাচন যত ঘনিয়ে আসছে এক দল আরেক দলের দুর্বলগুলো খুঁচিয়ে খুঁচিয়ে বের করছে। দীর্ঘদিন নির্বাচন কাটিয়ে 17 বছর বাংলাদেশে এসেছেন তারেক রহমান। দেশে আসার কয়েকদিনের মাথায় তার মা মৃত্যুবরণ করেন। তারেক রহমানের মাথার ওপর অভিভাবকের ছায়া সরে গেল। তবে একা লড়াই করে কি তিনি প্রধানমন্ত্রী এবং ক্ষমতা জামায়াত ইসলামী দল থেকে আসনের সর্বোচ্চ জয় ছিনিয়ে নিতে পারবে? এই ভিডিওতে আপনাদের কিছু গোপন তথ্য দেব, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন। দীর্ঘ 17 বছর জামায়াতে ইসলামী দলগুলো তাদের শীর্ষ নেতাকর্মীদের হারিয়েছে। তাদের ত্যাগ ও হারানোর কারণে জামায়াতে ইসলামী দলের জনপ্রিয়তা বেড়েছে, সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন। তবে এদিকে তারেক রহমান লন্ডনে থাকা অবস্থায় ফ্যামিলি কার্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দিবেন ঘোষণা দিয়েছেন নির্বাচনের দিন গুনিয়ে আসার আগেই। তবে নির্বাচনের প্রচারণার 3 দিনের মধ্যেই একের পর এক বক্তব্যের সোশ্যাল মিডিয়াতে গরম উত্তাল। তার চিন্তা কোথায় যেন এক মেপে মেপে বাক্য তৈরি করছে। যেই দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ শাসন করেছে বাংলাদেশকে, বিশেষ করে তারেক রহমানের ওপর নির্যাতন করেছিল এবং নির্বাচন কাটাতে হয়েছিল আওয়ামী লীগ জন্য। একবারও আওয়ামী লীগকে নিয়ে মুখ খোলেননি স্পষ্ট করে তারেক রহমান। তবে কেন? দীর্ঘদিন 17 বছর নির্বাচন কাটিয়ে নির্বাচনের প্রচারণায় প্রথম দিনেই সিলেটে পা রেখে রাজনৈতিক এমন একটি বাক্য বলে দিলেন তিনি, যেমন মৌচাকে ঢিল মারলেন। সমাবেশে তারেক রহমান বললেন, কেউ জান্নাতের টিকিট বিক্রি করে ভোট চাইছে। তবে কাকে উদ্দেশ্য করে বলেছে সেটি এখনও তিনি স্পষ্ট করেনি। সাধারণ মানুষ এ কথার বাক্য শুনে বুঝে গেছে কাকে তীর ছুঁড়ে মেরেছে এই বাক্য। তবে এই বাক্য মধ্যে রয়েছে ক্ষমতা, ধর্মর, রাজনৈতিক অনেক গোপন কিছু তথ্য। কি? আসুন আমরা একটু গভীরে বিশ্লেষণ করে দেখি। একটু পিছিয়ে আপনাদের বিশ্লেষণ করি। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ নগরের সার্কিট হাউস ময়দানে বিএনপি আয়োজিত বিভাগীয় জনসভায় পুরনো কথা টেনে আনল জাতির সামনে তারেক রহমান। এই মুহূর্তে একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে পালিয়ে যাওয়া স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে। কোনো দলের নাম না নিয়ে তিনি বলেছেন, তাদের বক্তব্য যে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন, 2001 থেকে 2006 পর্যন্ত তাদেরও তো 2 জন সদস্য বিএনপি সরকারে ছিল। বিএনপি যদি এতই খারাপ হয় তাহলে ওই 2 ব্যক্তি পদত্যাগ করে চলে আসেনি কেন? তবে একই দিনে জামায়াতের সমাবেশ রেখেছিলেন। সেই সমাবেশে প্রশ্ন করেন, যদি জামাত ইসলামী টিকিট বিক্রি করে ক্ষমতায় যেতে চায় প্রমাণ করুন। তবে কি না বলা বাক্যগুলো কি এক শক্তিশালী প্রভাব ফেলছে রাজনৈতিক মাঠে? তবে কেউ স্পষ্ট করে কাকে খোঁচা মেরেছেন এটি স্পষ্ট করেননি কেউ। তবে দুপক্ষ জানে কার দিকে 3টি ছুঁড়ে মেরেছে। গানে গানে বাক্যটি হয়ে গেল কোন লেভেলে? সন্নত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটি আগামী কয়েক নির্বাচন থেকে কঠিন হতে যাচ্ছে। এ কথাটি যেন সম্পূর্ণ 100-এ 100 পূর্ণ পাচ্ছে। তবে এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি জেলায় নির্বাচনের সভায় গিয়ে ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বস্ত জানিয়েছে ক্ষমতায় গেলে। তবে সাধারণ মানুষের মনে এখনও কিছুটা কিঞ্চিত আশঙ্কা রয়ে গেছে। কি সেই আশঙ্কা? দেশের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড ধারণাটি নতুন নয়। তবে সময় এবং রাজনৈতিক প্রেক্ষাপট ভেদে এর লক্ষ্য, কাঠামো ও বাস্তবায়ন কৌশলে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। একদিকে আওয়ামী লীগ সরকারের সময় চালু হওয়া স্মার্ট ফ্যামিলি কার্ড ছিল টিসি বা স্বল্প মূল্যে খাদ্যদ্রব্য বিতরণ কেন্দ্র কেন্দ্রিক একটি ডিজিটাল ব্যবস্থা। এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ ভোজ্য দ্রব্য ভর্তুকি মূল্যে কেনার সুযোগ দেওয়া হয়। অন্যদিকে বিএনপির প্রস্তাবিত ফ্যামিলি কার্ড মূলত নগদ সহায়তা কিংবা সমপরিমাণ খাদ্যদ্রব্য দেওয়ার একটি সামাজিক সাপোর্ট মডেল, যেখানে নারীকে কেন্দ্র করে পরিবার ভিত্তিক দীর্ঘমেয়াদী সহায়তার কথা বলা হচ্ছে। উদ্দেশ্যে মিল থাকলেও সুবিধার ধরন, ভুক্তভোগী নির্বাচন, মেয়াদ ও অর্থনৈতিক দর্শনে এই 2 কার্ডের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। তবে ফ্যামিলি কার্ডের অর্থ কোথা থেকে আসবে করে এখনও পর্যন্ত বিএনপি কি ঘোষণা দিতে পেরেছে কি? নির্বাচনের দিন যতই 12ই ফেব্রুয়ারির দিকে যাচ্ছে, রাজনৈতিক মাঠ আরও উত্তাল গরম হচ্ছে। তবে রহমানের দিকে 2 চোখ দিয়ে নজরে একটু তাকান। লন্ডনে থাকা অবস্থায় তার পায়ে যে জুতো ছিল সেই জুতো নিয়েই নির্বাচনের মাঠে প্রচারণায় নেমেছে। তবে কি ব্যয় করতে পছন্দ করেন না? তবে কি তার হাতে ক্ষমতা গেলে দেশ নিরাপদ হবে? একটি আপনাদের মাঝে প্রশ্ন। তবে 71কে নিয়ে তিনি মুখ খুলতে দ্বিধাদ্বন্দ্ব করেননি একটি বারের জন্য। তবে নিজের জন্মস্থানের আসল ছেড়ে দিয়ে টাঙ্গাইল অন্যতম আসন 17 আসনে দাঁড়িয়ে পড়েছেন তিনি
প্রার্থী হয়ে। এদিকে তার প্রতিদ্বন্দ্বী আছে জামায়াতের ডক্টর খালিদুজ্জামান। আসুন তার একটি কথা বিশ্লেষণ করি আমরা। তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী এই ডক্টর খালিদুজ্জামান বলেন সাব সাইজ করে দিবে, তবে কার ইঙ্গিত দিয়েছেন? তবে এদিকে 11 নিয়ে জামাত ইসলামী নির্বাচনে একের পর এক জনসভা করছে। সাধারণ মানুষকে দাঁড়িপাল্লায় যাচ্ছে নাকি 17 বছর নির্বাচন কাটিয়ে এসে তারেক রহমানের হাতে ক্ষমতা তুলে দিতে চায়? এটি সাধারণ মানুষের কাছে কৌতূহল এবং একটি কঠিন প্রশ্ন মুখে দাঁড়িয়ে গেছে। তবে জামাত ইসলামী একের পর এক বক্তব্য দিয়ে সাধারণ মানুষের কাছে হিরোতে পরিণত হয়েছে। তবে কি সেই ভালোবাসা ক্ষমতার অবধি পৌঁছতে পারবে? ক্ষমতা যাওয়া যে এত সহজলভ্য নয়, যা হাতের মোয়ার মতো, যা চাইলাম পেয়ে গেলাম। জামায়াতে ইসলামীর কিছু বক্তব্যের খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরি। জামাত ইসলামী নির্বাচনে বিজয়ী হলে কারো বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে না, মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন সবাইকে ক্ষমা করে দেওয়া হবে, তবে যারা কালো টাকার দিকে হাত বাড়াবে তাদের সেই হাত শক্তভাবে প্রতিহত করা হবে। ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও সিন্ডিকেট ব্যবসা গুড়িয়ে দেওয়া হবে উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা জয়ী হলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব। মানুষের সম্পদ ও ইজ্জতের দিকে কেউ হাত বাড়াতে পারবে না, কোনো আধিপত্যের কাছে মাথা নত করব না। জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা ও সম্মানহানির অভিযোগ তুলে ডাক্তার শফিকুর রহমান বলেন, একদিকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে নারীদের অসম্মান করা হচ্ছে, এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? তিনি বলেন, অতীতে যারা জুলুমের শিকার হয়েছিলেন তাদের মধ্য থেকে অনেকে আজ জালিমের ভূমিকা পালন করছেন। বর্তমান প্রজন্মের যুবকেরা পরিবর্তনের পক্ষে, তারা সংস্কার চায়, তারা পুরনো, জীর্ণ ও পচা রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসতে চায়। আগামী 12ই ফেব্রুয়ারি হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়ে দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বাংলাদেশে 2026 সালের সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, জামায়াতে ইসলামীর রাজনৈতিক তৎপরতাও তত স্পষ্ট হয়ে উঠছে। দলটি আর প্রান্তিক কোনো ইসলামপন্থী শক্তি হিসেবে সীমিত বা দুর্বল প্রভাব বিস্তারের পথে নেই, বরং সূত্রের দাবি জামাত এখন একটি ঠান্ডা মাথার, তথ্য নির্ভর ও লক্ষ্যভিত্তিক কৌশল বাস্তবায়ন করছে, যার মূল লক্ষ্য সারা দেশে উপস্থিতি দেখানো নয়, বরং নির্দিষ্ট আসনে নিশ্চিত জয়। CNN নিউজ 18-এর হাতে আসা তথ্য অনুযায়ী জামায়াতের নীতি নির্ধারকরা আসন ভিত্তিক বিস্তৃত বিশ্লেষণ চালিয়েছেন। এতে 1991 ও 1996 সালের সংসদ নির্বাচনের ভোটের তথ্যের সঙ্গে সাম্প্রতিক অভ্যন্তরীণ জরিপের ফলাফল যুক্ত করা হয়েছে। 300টি সংসদীয় আসন জুড়ে পরিচালিত এই বিশ্লেষণের ফলেই দলের লক্ষ্য ও রাজনৈতিক উচ্চাভিলাষে বড় পুনর্মূল্যায়ন ঘটে। 2024 সালের অক্টোবরের মধ্যে জামাত তাদের বাস্তবসম্মত লক্ষ্য সংকুচিত করে 162টি আসনে নিয়ে আসে, যেসব আসনে সমন্বিত প্রচেষ্টায় জয় সম্ভব বলে তারা মনে করছে। অভ্যন্তরীণ সূত্রগুলো একে বুদ্ধিদীপ্ত সংহতি হিসাবে বর্ণনা করেছে। শক্তি ছড়িয়ে পড়া ঠেকাতে বাকি 138টি আসন থেকে জনবল, অর্থ ও সাংগঠনিক কার্যক্রম ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে। এই কৌশলের কেন্দ্রবিন্দু হিসাবে উঠে এসেছে রাজধানী ঢাকা। প্রতীকী গুরুত্ব, গণমাধ্যমে উচ্চ দৃশ্যমানতা এবং জাতীয় রাজনৈতিক বয়ান গঠনের ক্ষমতার কারণে রাজধানীর প্রায় 20টি আসনে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে দলটি। জামায়াতের নির্বাচন প্রচারণায় বক্তৃতা বা স্লোগানের চেয়ে কৌশলগত ব্যবস্থাপনায় প্রাধান্য পাচ্ছে। মাঠ পর্যায়ে সংগঠিত কার্যক্রমকে তারা কার্যত একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া হিসাবে পরিচালনা করছে। সূত্রগুলো জানিয়েছে, ডাকযোগে ভোট জামায়াতের কৌশলের একটি প্রধান স্তম্ভ। দলটির সঙ্গে সংশ্লিষ্ট প্রায় 15 লাখ প্রবাসী ভোটারকে ডাকযোগে ভোট দিতে সংগঠিত করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে দেশে থাকা ভোটারদের একটি বড় অংশকে আগেভাগেই সুপরিকল্পিতভাবে চিহ্নিত করা হয়েছে।